লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি করে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে এত বড় অপবাদ দিচ্ছ গৌরী? কি প্রমাণ আছে তোমার কাছে? একটা কাজ করো তো, তোমার ফোনটা দেখাও। দুর্জুটি বাবার সাথে তোমার কথা হয়েছে কি হয়নি সেটা তো তোমার কল লিস্ট দেখলেই বোঝা যাবে, আর সেখান থেকে তুমি প্রমাণও করতে পারবে যে গৌরী মিথ্যে কথা বলছে। কি বললি তুই ঈশা? এই মেয়েটার কথা শুনে আমার ফোন চেক করার কথা বলছিস? একটা মিথ্যের উপর ভিত্তি করে তোমরা, আমার পরিবারের লোকেরা আমাকে অপরাধী মনে করছো? আমাকে এখন প্রমাণ দিতে হবে যে আমি কোনো অপরাধ করিনি। আমাকে প্রমাণ দিতে হবে এখন। শৈল, তুমি যদি সত্যি কিছু না করে থাকো, যদি সত্যি তোমাদের মধ্যে কোনো যোগাযোগ না থেকে থাকে, তাহলে তুমি ফোনটা দিতে এত আপত্তি করছো কেন? গৌরীর দিকে যতবার আঙুল উঠেছে ততবারই ও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে। আর যখন তোমার দিকে আঙুল উঠছে তখন কেন তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছো না? তোমার তো এরকম করা উচিত নয়। তুমি নির্দোষ হলে ফোনটা আমার কাছে এনে রাখো। আমি শৈল মা, আজ কিনা এই দুদিনের মেয়েটার জন্য আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। আমারই বাড়ির লোকের সামনে, আমারই বাড়িতে দাঁড়িয়ে এ কথাও শুনতে হচ্ছে যে আমার ফোনটা দেখা হবে এটা প্রমাণ করার জন্য যে আমি কোনো অপরাধ করেছি কিনা। যদি আমি মিথ্যে কথা বলে থাকি, যদি সত্যিই আপনার ফোনে ধৈর্যরী বাবার সঙ্গে কথাবার্তার কোনো প্রমাণ না থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আর কোনোদিনও এই বাড়িতে আমি পা রাখবো না। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ আমি জাগতিক মোহমায়ার অনেক ঊর্ধ্বে। কি মনে করছে এই মেয়েটা? ও কি আমার সমকক্ষ? আমার সমকক্ষ? শৈলমার সমকক্ষ নাকি ও? যে আমি ওকে এখান থেকে দূর করার জন্য ওর বিরুদ্ধে চক্রান্ত করব? ওকে আমি ধর্তব্যের মধ্যেই ফেলি না। আর রইল প্রশ্ন নকল রত্নের ব্যবসা নিয়ে। হঠাৎ আমি নকল রত্নের ব্যবসা করতে যাবই বা কেন? আমার কি লাভ তাতে? অর্থ? মা গো, অর্থ দিয়ে কি হবে? আমি আমার মায়ের কাছ থেকে যা পেয়েছি তা কোনো সম্পত্তি, কোনো রত্ন, কোনো কিছুর সঙ্গেই তার তুলনা করা যায় না। আর পুলিশ তো বলেই গেল এই সবটাই মেজদার কারসাজি। কখনো না। বারবার আমার স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ আনবেন আপনি? এটা হতে পারে না। তুমি চুপ করে থাকো। তোমার মতামত এখানে কে জানতে চেয়েছে? না শৈলমা, এবার আমি আর চুপ করে থাকবো না। এবার আমাকে বলতেই হবে, কারণ প্রত্যেকবার আমার স্বামীর ওপরই এই বদনামটা এসে পড়ে। তাকেই বারবার দোষের ভাগী হতে হয়। কিন্তু এটা তো সত্যি নয়, তাই না? হ্যাঁ, ওকে তো একবার জেলও কাটতে হয়েছে শৈলমা। কিন্তু আপনি তো খুব ভালো করেই জানেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ওর একার দোষ ছিল না,
আপনি বলুন না শৈলমা, শুধুমাত্র অতনুই কি একাই ব্যবসা দেখে? সবকিছুতে একা ও নিয়ন্ত্রণ করে না? তার সঙ্গে আপনি আর মাধুরী, মাধুরী চুপ করো। তোমার ভেতরের যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। আমি তোমাকে কথা দিচ্ছি, অতনুর ওপর কোনো আঁচ আসবে না। আর তাছাড়া পুলিশ তো বলে গেল যে অতনু একা নয়, আরও কেউ কেউ আছে যারা ওকে এই বিপদে চালিত করেছে। ওই কেউটা যে আপনারা, সেটা আর কেউ না জানুক, আমি জানি। ভার্গবী দিদি না হয় বাইরের লোক, আর আপনি আমাকে কোনোদিনও এই পরিবারের লোক বলে মানেননি। কিন্তু মেজো কাকিমণি, সেও তো এই পরিবারেরই একজন। সেও আজ একই কথা বলছে শৈলমা। শুধু আমি বলছি তা তো নয়। তাহলে তো এবার আপনি মানবেন যে আমরা যা কথা বলছি তা একটাও মিথ্যে কথা নয়। শৈল, আজ তোমার একটা জবাব দিতেই হবে। মাগো, আমাকে এইরকম দিন দেখতে হবে আমি ভাবতেই পারছি না। ঠাকুর যে এমন একটা কাজ করেছে, এটা সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ফোনটা দেখিয়েই দে না শৈল, তাহলে তো এত কথা ওঠে না। ফোনটা দেখাও শৈল, শুধু শুধু সময় নষ্ট করো না। এই যে ফোন, দাদু ভাই, এই দেখো ফোনটা এখানেই নে। নির্লজ্জ মেয়ে কোথাকার একটা, এত সাহস তোমার! আমি ভাবতে পারছি না এই দিন আমাকে এই বাড়িতে দেখতে হলো এই মেয়েটার জন্য। এই দুদিনের মেয়েটার জন্য তোমরা, আমার পরিবার আমার সঙ্গে এরকম করছো। এত অবিশ্বাস! যে পরিবারের জন্য আমি দিন নেই রাত নেই মায়ের কাছে প্রার্থনা করি, সবার মঙ্গল কামনা করি, সেই পরিবারের সবাই আজকে আমাকে। তোমাদের লজ্জা করছে না? তোমরা আমার সঙ্গে এমন করতে পারলে? পারলে তুমি এরকম করতে? আমি নাকি গৌরীর বিরুদ্ধে কিছু করেছি? মা গো, ও একটা বাচ্চা মেয়ে, আমি কি করব? ওর বিরুদ্ধে কোনো ভাবনাই আমার মাথায় আসতে পারে না। আর ব্যবসার কথা তো আমি ছেড়েই দিলাম। কি বলবো আমি ব্যবসার কথা? এই বাড়িতে এখন সবাই যে যার নিজের পিঠ বাঁচানোর জন্য আমাকে ভাসাচ্ছে, আমাকে। কে বা আছে? একজনই তো আছে যে সারাক্ষণ বাড়ির মঙ্গল কামনা করছে, অথচ তাকেই সবাই অবিশ্বাস করছে, তাকেই বারবার অপমানিত হতে হচ্ছে। ছাড়বেন না। ঘোমটা কালী মা তোমাদের কাউকে ছাড়বেন না। আজ যারা আমার সঙ্গে এরকম করেছো, ঘোমটা কালী মা তাদের। না শৈলমা, মায়ের নাম নিয়ে অন্তত আপনি আর একটাও মিথ্যে কথা বলবেন না। কারণ আপনি নিজেও খুব ভালোভাবে জানেন আপনি যে কথাগুলো বলছেন সেগুলো একটাও সত্যি কথা নয়। আচ্ছা গৌরী, তোমার তো অনেক অনেক অভিযোগ। এবার তোমাকে আমি একটা কথা বলছি। সনাতন না কে নাকি এসে বলেছিল তুমি ঈশানকে মারার চেষ্টা করেছিলে।
তুমি তো সেটা অস্বীকার করেছিলে। তুমি বলেছিলে ও মিথ্যে কথা বলছে, তাই তো? তাহলে যে লোক তোমার নামে এত বড় মিথ্যে বলল গৌরী, তুমি তার কথাটাই সত্যি হিসেবে মেনে নিলে, তারপর আবার আমার উপর এত বড় অভিযোগ আনছো তুমি। কিন্তু আমি তো থামো। আমার শুধু একটা কথাই বলার আছে। গৌরী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বলছে সেগুলো যতক্ষণ না প্রমাণ করতে পারবে, আমি কারুর কোনো রকম প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর রইল ব্যবসার বাকি কথা, তার উত্তর তো পুলিশ দেবে। কিন্তু এই বাড়িতে আমার কাছের মানুষদের থাকা সত্ত্বেও আমাকে যা হেনস্থা হতে হলো, এর ফল কিন্তু ভোগ করতে হবে। আমি কাউকে ক্ষমা করব না, কাউকে। দাদা, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না, কিন্তু শৈলজা বলছে সেটাকেও তো মিথ্যে বলে উড়িয়ে দিতে পারছি না। কারণ সত্যি তোর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, শুধু মুখে অভিযোগ করলে তো হয় না। আবার গৌরী যে কথাগুলো বলছে সেগুলো ফেলে দেওয়া যায় না। যে বিশ্বাসের সঙ্গে কথাগুলো বলছে সত্যি তো সেগুলো। যাই হোক, আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা। এইরকম একটা অন্যায় কাজে আমার পরিবারের নামটা জড়িয়ে গেল। বাবা আজ হঠাৎ কেমন অন্য সুরে গাইছে, কি হলো হঠাৎ? যে আসল কালপ্রিট সে ঠিক সময় রং বদলে ফেলল। চমৎকার। যার জন্য আমার মেয়েটাকে ভুগতে হচ্ছে, সে কিন্তু নিজের পিঠটা ঠিক বাঁচিয়ে নিচ্ছে। আমি কিন্তু একটা কথা বলে রাখছি, কার ন্যায় কার অন্যায় আমি এসব কিচ্ছু জানি না। কিন্তু এবার যদি আমার স্বামীর কোনো ক্ষতি হয়, আবার যদি ওকে হাজত বাস করতে হয় না, আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। ছোট দাদু, ছোট ঠাম্মি সবাই দাদুদের দেখে চোখ নামিয়ে নিচ্ছে। মেজ কাকিমণিও সবার উপর ক্ষেপে রয়েছে। শেষ পর্যন্ত এটাই হলো মা। এই সংঘাতে সংসারটাই ছাড়খাড় হয়ে যাবে না তো? কি করছো কি তুমি শৈল? শান্ত হও। না, আমি শান্ত হতে পারছি না বাবা। আজকে যা হলো তারপর আমি শান্ত হতে পারছি না। যতক্ষণ না আমার মনের জ্বালা মিটছে আমি ততক্ষণ শান্ত হব না। আমি যতক্ষণ না গৌরী, ভার্গবী আর মাধুরী ওদের যতক্ষণ না শেষ করছি আমি শান্ত হব না। আজই ওদের শেষ দিন। আমি আজকে ওদের শেষ। খাওয়া যাবে না তুমি। একটা কেলেঙ্কারি থেকে বাঁচতে না বাঁচতেই তুমি আরেকটা কেলেঙ্কারিতে জড়াতে চাও। এরকম ভুল তুমি করো না শৈল। হ্যাঁ, সেই তো। আমি যা করছি তোমার তো সেটা ভুলই মনে হচ্ছে বাবা। না বাবা, তুমি অস্বীকার করার চেষ্টা করো না। আমি গত কদিন ধরেই এটা দেখছি। আজকে এটা কি করলে তুমি বাবা? গৌরী সবার সামনে, গোটা পরিবারের সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করলো, যা নয় তাই বললো, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল, আমাকে এত ছোট করলো। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? একবারের জন্য তুমি প্রতিবাদ করলে না বাবা? উল্টে তুমি গৌরী আর মাধুরীর হয়ে কথা বললে, তুমি ক্ষমা চাইলে ওদের কাছে। আর এখন তুমি আমাকে বলছো আমি ভুল করছি। বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি এতটা কেন বদলে গেলে? পরিস্থিতি শৈল, পরিস্থিতি। কখনো কখনো পরিবেশ পরিস্থিতি এমন হয় যে সামনে এগোলেই বিপদ নিশ্চিত, তখন দুপা পিছোতে হয়। একে বলে রণনীতি।
তারপর পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হলে শত্রুর দুর্বল জায়গা খুঁজে নিয়ে সেখানে আঘাত করতে হয়। ভবিষ্যতের জন্য যদি এখন একটু ক্ষমা চেয়ে নি, তাতে কি দোষেরটা কি? তাতে যদি পরিস্থিতি ভবিষ্যতের জন্য সহজ হয় তাহলে অসুবিধাটা কি? তাই আবারও বলছি শৈল, মাথা ঠান্ডা করো। পরিবারে এখন আগুন জ্বলছে, ব্যবসায় সমস্যা, এখন যেদিকে পা দেবে সেদিকেই বিপদ। পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর সুযোগ বুঝে আঘাত করতে হবে। সুযোগ? কোন সুযোগের কথা বলছো তুমি বাবা? গৌরী আজ যা করেছে তারপর তোমার মনে হয় কেউ কেউ শৈলমাকে আর মানবে? মাধুরী পর্যন্ত আমার মুখে মুখে কথা বলছে। যা হয়ে গেছে সেই নিয়ে আলোচনা করার কোনো লাভ নেই। তোমাকে এখন কদিন শান্ত হয়ে থাকতেই হবে। দেখো, এখনো পর্যন্ত কেউ কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারেনি। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তুমি আপাতত সবকিছু থেকে সরে দাও। আমি সরে দাঁড়াবো মানে? মানে চুপ থাকবে, কোনো কথা বলবে না। গৌরীর যা ব্যবস্থা করার আমি করব। কি কি ব্যবস্থা করবে তুমি? সেটা আমার ভাবা হয়ে গেছে শৈল। আমি নিশ্চিত গৌরী সাধারণ মেয়ে নয়, আমি নিশ্চিত। তা না হলে ও যা করলো সেটা করতে পারতো না। কিন্তু এবার আমাকে জানতে হবে, আমাকে ঠিক করে জানতে হবে কোন শক্তিতে গৌরী বলিয়ান। মাগো, আমি কি কিছু ভুল করলাম মা? আমার কি সবার সামনে কথাগুলো বলা উচিত হলো না? এই সংসারটা আবার আগের মতো গুছিয়ে রেখেছিল এত কষ্ট করে, কিন্তু এবার যে পরস্পরের মধ্যে অবিশ্বাসের বীজ পোতা হয়ে গেল মা। আমি যে সংসারে ভাঙন দেখতে পাচ্ছি। ও মা, এটা কি হয়ে গেল গো? কেন এমন হলো? গৌরী, কাঁদছো কেন তুমি? তুমি তো ভুল কিছু করনি গৌরী। বরং এই কাজটা গৌরী তোমার অনেক আগে করা উচিত ছিল। দেখো গৌরী, তুমি তো একবর্ণ মিথ্যে কথা বলনি। যা বলেছো সব সত্যি বলেছো। তাহলে তোমার মধ্যে এই গ্লানি, এই অপরাধবোধ কেন জন্মাচ্ছে গৌরী? তোমার চোখে তো জল থাকার কথা নয়। ডাক্তারবাবু, অনেক সময় সত্যি যখন কেউ অসুস্থ হয় তখন তাকে আমরা ইনজেকশন দিই, স্যালাইন দিই, তেতো ওষুধ খাওয়াই। সেগুলোকে কি কষ্ট বলা চলে? রোগীকে সুস্থ করার জন্য এটুকু আমাদের করতেই হয়। ঠিক সেরকমই সত্য যতই কঠিন হোক না কেন তাকে সহজভাবে গ্রহণ করা উচিত। দেখো গৌরী, পিসিমণি যে কাজগুলো করেছে সেগুলো তো অন্যায়। আজ পিসিমণি আমাদের পরিবারের একজন সদস্য, শুধুমাত্র সেই জন্যই যা বলা হয়েছে সেগুলো আমাদের পরিবারের সদস্যদের মাঝখানে বলা হয়েছে। পিসিমণির জায়গায় অন্য কেউ থাকলে তাকে কিন্তু আজকে আইনের সামনে জবাবদিহি করতে হতো। অবশ্য পুলিশ তো তার মতন করে তদন্ত চালাচ্ছেই।
আর সেই তদন্ত কোন দিকে যাচ্ছে সেটা তদন্ত শেষ না হলে কিছুই বোঝা যাচ্ছে না। গৌরী, আমি অনুমানও করতে পারছি না যে এই তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে যাচ্ছে। ডাক্তারবাবু, আমার খুব ভয় করছে গো। আমি সত্যিই জানি না যে শৈলমা কেন এই অন্যায় কাজগুলো করেছে, কিন্তু আমার খুব ভয় করছে যে আরো বড় কোনো ঝড় না আসে এই পরিবারে। তুমি চিন্তা করো না গৌরী, কিচ্ছু হবে না। আমার তোমার উপর ভরসা আছে গৌরী। আর সবার মধ্যে যদি অন্ধকার ঘনিয়েও আসে গৌরী, আমি জানি তুমি তোমার সারল্য দিয়ে, ভালোবাসা দিয়ে, তোমার অন্তরের আলো দিয়ে সবার মনের অন্ধকার ঠিক দূর করে দেবে। তুমি দেখবে তোমার সংসার আবার ঝলমল করে উঠবে। তাই যেন হয় গো। আমি মায়ের কাছে সব সময় প্রার্থনা করি যেন সংসারটা আবার আগের মতো সুখের হয়। এই সংসারটা গুছিয়ে নেওয়া গেছে শুধু মায়ের কৃপায়। গৌরী, তুমি তোমার গুণ দিয়ে, ভালোবাসা দিয়ে সমস্ত কিছুটা করলে, আর কৃতিত্ব হলো তোমার মায়ের। মা ছাড়া কি আমি কিছু করতে পারবো ডাক্তারবাবু? মা না চাইলে যে গাছের একটা পাতাও নড়ে না গো। এগুলো তোমার বিশ্বাস গৌরী, কাজটা কিন্তু তুমিই করেছো। আসলে কি হয়েছে বলো তো, তোমার মধ্যে এই যে আত্মবিশ্বাস ফিরে এসেছে, তার জন্যই তুমি এই সমস্ত কাজগুলো করতে পেরেছো। তাই যদি কৃতিত্ব দিতে হয় তাহলে নিজেকে দাও। হ্যাঁ ডাক্তারবাবু, নিশ্চয়ই আমি এই কাজটা করেছি, কিন্তু মাথার উপর মা আছেন আর পাশে তুমি আছো। তোমরা ছাড়া যে আমি কিছুই করতে পারবো না ডাক্তারবাবু। তোমরা ছাড়া যে আমার জীবন অসম্পূর্ণ।